আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে জারণ বিজারণ। এখান থেকে খুব কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে যে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। সেক্ষেত্রে এটার আহ, সম্পূর্ণ ক্লিয়ার যদি আমার ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টপিক থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যত ইজিলি যে জিনিস এই টপিকটাকে হ্যান্ডেল করা যায় সেটা আমি চেষ্টা করব। তো আজকে জারণ বিজারণ টপিকটা খুব কঠিন, অনেকের কাছে লাগতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব কত সহজে এটা বোঝা যায়। আচ্ছা, যারা যাদের মাইক্রোফোনটা মিউট করা নাই, একটু কাইন্ডলি মিউট করে নেবেন, ক্লাসে ডিস্টার্ব যেন না হয়, অন্যজনের শুনতে বা বুঝতে যেন সমস্যা না হয়। আচ্ছা, প্রথমেই দেখেন জারণ এবং বিজারণ। এটা মানে প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে জারণ আর বিজারণটা হলো, এটা একটা বিক্রিয়ার নাম, এটা একটা রিয়াকশনের নাম বা ক্রিয়ার নাম। ঠিক আছে, ক্রিয়ার নাম হচ্ছে জারণ এবং বিজারণ। ক্রিয়াটা কি? এখানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটাই হচ্ছে আমি ক্রিয়া হিসেবে বলতেছি। আমি এই জন্য বলেছি যে এখানে রাসায়নিক প্রক্রিয়া, দ্যাট মিন্স এখানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা হতে পারে জারণ অথবা বিজারণ। ঠিক আছে, এখানে অনেকের খটকা লাগতে পারে যে আরো দুইটা টার্ম আছে, যেটা হচ্ছে জারক ও বিজারক। বিজারক, ঠিক আছে। আমি যদি বলি জারক ও বিজারক, এই দুইটা জিনিস হচ্ছে দুইটা ব্যক্তি বা দুইটা পদার্থ। ঠিক আছে, আর তাদের ক্রিয়া কৌশল যেটা বা তারা যে বিক্রিয়াটা ঘটাবে, সেটাই হচ্ছে যে জারণ অথবা বিজারণ। আমার কোনটা কি ঘটাবে সেটা আমরা পরে আসতেছি, কিন্তু প্রথম যে দুইটা টার্ম আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে জারণ এবং বিজারণ। জারণ এবং বিজারণের আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে জারণ এবং বিজারণ এটা হচ্ছে প্রক্রিয়া বা বিক্রিয়ার নাম। আর এই যে জারণ বিজারণ ঘটাবে বা বিক্রিয়াটা যে হবে, কাদের হবে, সেটা হচ্ছে জারক অথবা বিজারক পদার্থের মাধ্যমে হবে। ঠিক আছে, অর্থাৎ জারক এবং বিজারক দুইজন ব্যক্তি, তাদের যে ক্রিয়া বা তাদের যে কর্ম, সেটা হচ্ছে যে জারণ এবং বিজারণ। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি? তারপরে আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে যে এরকম: জারণ হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে পরমাণু, আয়ন, অণু, ঠিক আছে, এক বা একাধিক ইলেকট্রন হারায়। একদম সংক্ষেপে আমি যদি বলি, জারণ ইকুয়াল টু ছাড়ন। একটু লিখে রাখবেন, জারণ ইকুয়াল টু ছাড়ন। ছাড়নটা কি? ইলেকট্রন। ইলেকট্রনের ছাড়ন যেই বিক্রিয়াটাই হবে, সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়াটা তার অপোজিট। সেটা কি? যেখানে ইলেকট্রন ছাড়নের বিপরীত, মানে কি, ইলেকট্রন গ্রহণ যদি হয়, তখন সেটা হবে বিজারণ। একদম সিম্পল কথা, ইলেকট্রন গ্রহণ। তাহলে আপনি একটা মনে রাখেন, যে কোনো একটা, জারণ ছাড়ন, জারণ ছাড়ন, সংক্ষেপে জারণ ছাড়ন। ছাড়নটা কিসের? ইলেকট্রন ছাড়ন। তাহলে যে বিক্রিয়ায়, আমি বলতেছি এটা কিন্তু বিক্রিয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন হবে সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া। একদম সিম্পল। তাহলে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্যের কথা কিন্তু চলে আসে, যে ইলেকট্রন হারানো, দ্যাট মিন্স হচ্ছে যে এখানে ইলেকট্রন হারায়। ইলেকট্রন হারায় মানে কি? আমি বললাম যে ইলেকট্রনটা ছাড়ন হবে, সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া। এখন এই যে ইলেকট্রন হারানো এবং আপনার হচ্ছে যে ইলেকট্রন হারানো এবং ইলেকট্রন গ্রহণ, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই পদার্থ বা অ্যাটমের জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। তো জারণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে জারণ সংখ্যাটা বৃদ্ধি পায়। জারণ সংখ্যা আর একটা টার্ম, আমি এটা পরে আসতেছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জারণ প্রক্রিয়াটা আমার ক্লিয়ার কিনা। জারণ হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে ইলেকট্রন ছাড়ন, একদম। জারণ ইকুয়াল টু ছাড়ন, এটা মাথা রাখলেই হবে।
কি ছাড়বে সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন ছাড়ন হলেই হবে জারণ। তাহলে ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে যে ইলেকট্রন হারান। আমরা একটু পরেই দেখব যে আসলে ইলেকট্রন হারাচ্ছে কিভাবে, আমরা এই উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তাহলে আমাদের মূল মন্ত্র কি? মূল মন্ত্রটা হলো আমাদের ইলেকট্রন ছাড়ন। এই যে দেখেন উদাহরণটা দেখেন, যে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, আপনারা আপনার বইয়ে বা আপনার নোটেও দেখতে পারেন যে আসলে উদাহরণ উদাহরণ আরো অসংখ্য থাকতে পারে, সেটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। সেটা কি? সেটা এখানে দেখেন Fe2+, এটা একটা আয়রনের একটা আয়ন, ঠিক আছে, যেখানে দুইটা ইলেকট্রন ঘাটতি রয়েছে। দ্যাট মিন্স এখানে যে ইলেকট্রন নাই এমনটি না, এখানে যতগুলো ইলেকট্রন ছিল সেখান থেকে দুইটা অলরেডি চলে গেছে। উদাহরণ হিসাবে এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে দুইটা ইলেকট্রন চলে গেছে। আবার ওই সিস্টেম থেকে Fe2+ থেকে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন ছাড়ন হয়েছে। দ্যাট মিন্স সেটা হচ্ছে যে যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ সেটা চলে গেছে, আরেকটা পজিটিভ চার্জ তার বৃদ্ধি পেয়েছে। সেহেতু সেহেতু এখানে আপনার হচ্ছে যে কি, যেহেতু ইলেকট্রন ছাড়ন হচ্ছে, এখানে কি ইলেকট্রন ছাড়ন হচ্ছে না, তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলবো জারণ বিক্রিয়া। দ্বিতীয় নাম্বার উদাহরণে দেখেন, এখানে দেখেন সোডিয়াম, এখানে কিন্তু তার ইলেকট্রন মানে নিউট্রাল, কিন্তু এটা এটা কিন্তু নিউট্রাল। তাহলে দেখেন, তারপরে দেখেন সেই সোডিয়াম সোডিয়াম প্লাস হয়ে গেছে। তাহলে সেই সোডিয়াম প্লাস হলো কিভাবে? একটা ইলেকট্রন ত্যাগ করে বা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। তাহলে এটাও তো একটা রাসায়নিক বিক্রিয়া, যেই রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম একটা ইলেকট্রন হারাচ্ছে বা একটা ইলেকট্রন ছাড়তেছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে ইলেকট্রন ছাড়ন হচ্ছে। একদম সিম্পল। তাহলে আমি আপনাকে কিন্তু যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে জারণ বিক্রিয়াটা পড়াচ্ছি। তাহলে জারণ হচ্ছে একটা ক্রিয়া বা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যেখানে ইলেকট্রন ছাড়ন হচ্ছে। তাহলে আপনাকে যদি বলি, আপনাকে যদি এখানে বলি যে এটা ম্যাগনেসিয়াম, সে দুইটা ইলেকট্রন ছাড়তেছে, ছেড়ে Mg2+ হচ্ছে। একটু কারো নয়েজ হচ্ছে, আমি রিকোয়েস্ট করব আপনারা একটু মাইক্রোফোনটা একটু মিউট করবেন, হ্যাঁ? তাহলে আপনার ক্লাস ক্লাস বুঝতে সমস্যা হবে না। একটু কাইন্ডলি এ করুন। তাহলে আমি যে উদাহরণটা লিখেছি, তাহলে এখানে যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, সুতরাং এটাও হচ্ছে যে আপনার জারণ রিয়াকশন বা জারণ বিক্রিয়া। ঠিক আছে, আমি কিন্তু জারক বিজারক বলছি না, আমি কিন্তু রিয়াকশন বা বিক্রিয়াটা বলছি। তাহলে আপনাকে এই ধরনের বিক্রিয়া যদি দেখানো হয়, তাহলে আপনি যদি বুঝেন যে ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলেই কিন্তু আপনি বলে দিবেন এটা জারণ। আচ্ছা, এখানে একটু মানে লিখার একটা সিস্টেম আছে। যদি আপনি এই অ্যারো চিহ্নর ডান পাশে লিখতে চান যে ইলেকট্রন ছাড়ন বুঝাইতে, তাহলে কিন্তু প্লাস চিহ্ন দিয়েই লিখতে হবে। আমি যদি এটাকে এভাবে লিখি তাও কিন্তু হবে, একটু খেয়াল করেন। Fe2+, এখানে মাইনাস করলাম একটা ইলেকট্রন। ইলেকট্রন দ্যাট মিন্স এখানে নেগেটিভ চার্জ দিচ্ছে, এই কারণে যে ইলেকট্রনটা নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এই অ্যারো চিহ্নর পরে এবার লিখবো আমি শুধু Fe3+। এটাও কিন্তু লেখা যায় যে এখানে এই সিস্টেমে Fe2+ একটা ইলেকট্রন ছাড়তেছে, সুতরাং এটা একটা জারণ রিয়াকশন। আপনি যদি এই অ্যারো ইলেকট্রন যে ছাড়তেছে, এই নেগেটিভ ইলেকট্রনটাকে যদি আপনি ডান পাশে লেখেন, তাহলে তখন আপনি এখানে ওই ডান অ্যারোর ডান পাশে লিখলে আপনি তখন এটা এভাবে প্লাস আকারে লিখবেন। ঠিক আছে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন যে লিখার যে সিস্টেমটা। আমি যেমন সোডিয়ামটা দেখেন, আমি অ্যারো চিহ্ন ডানে যেহেতু দিয়েছি, দুইটাই একই। আমি যদি এভাবে দিতাম সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, করলে সোডিয়াম প্লাস, এটাও কিন্তু সেম হইতো। ঠিক আছে, আমি মনে হয় ক্লিয়ার হতে পেরেছি কিনা। আর জারণ সংখ্যা যেটা, জারণ সংখ্যা হচ্ছে যে এখানে দেখেন একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে সোডিয়াম প্লাস হয়েছে না, তাহলে এর ধনাত্মক চার্জ যেটা, এই ধনাত্মক চার্জটা কি কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এই জারণ সংখ্যা আমরা বের করার সিস্টেম আছে। জারণ সংখ্যাটা হয় হচ্ছে যে আহ আপনার হচ্ছে যে এইখানে যেমন দেখেন এর জারণ সংখ্যা Fe2+, এখানে 2।
কিন্তু এখানে জারণ সংখ্যা হয়ে গেছে এর 3, অর্থাৎ জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে দেখেন, এখানে ছিল 0, সোডিয়ামের এখানে জিরো, জারণ সংখ্যা 0, এখানে হয়ে গেছে প্লাস, তাহলে এখানে জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই জন্য বলা হচ্ছে যে জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ হবে, বৃদ্ধি পাবে, আর ইলেকট্রনটা মানে ছাড়বে। এটাই হচ্ছে জারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, জারণ বিক্রিয়া তাহলে আমি বুঝাতে পেরেছি। আপনারা যদি একটু কমেন্টস করবেন যে বুঝতে পেরেছেন কিনা। জারণ ইকুয়াল টু হচ্ছে ছাড়ন, যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন হবে সেটাই হচ্ছে যে জারণ বিক্রিয়া। আর এখানে দুইটা ঘটনা ঘটে, ইলেকট্রন ছাড়বে এবং সাথে সাথে জারণ সংখ্যার মান বৃদ্ধি পাবে। একদম সিম্পল। আচ্ছা, আমরা একটু মানে রেসপন্স করবেন যে বুঝতে পেরেছেন কিনা। জি, ওকে, আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আমরা চলে যাব এবার। সরি, কেউ কেউ হয়তো আনমিউট করে আছেন, একটু কাইন্ডলি মিউট করবেন। ওকে, ওকে, খেয়াল করুন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিজারণ। ঠিক আছে, আমি বলেছি জারণ বিক্রিয়ার অপোজিট যেটা, সেটাই হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হবে সেটাই হচ্ছে যে বিজারণ বিক্রিয়া। তাহলে ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, একটু খেয়াল করুন যে বিজারণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে যে জারণ বিক্রিয়ার বিপরীত। আমি বলেছি, জারণ যখন আমি দেখিয়েছিলাম তখনই আমি বলেছি যে জারণ বিক্রিয়ার বিপরীতটাই হচ্ছে যে বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়ায় কি ছিল? বিজারণ বিক্রিয়া হবে এখানে ইলেকট্রন গ্রহণ হবে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ হবে। যেমন আপনি একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমি যখন সোডিয়াম বললাম যে ইলেকট্রন একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এখন কোনো কারণে যদি উল্টাটা হয়, যে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম এরকম হয়েছে, সে সোডিয়াম একটা সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হয়েছে, তখন কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এই জন্য এই বিক্রিয়াটা হবে বিজারণ বিক্রিয়া। দুঃখিত, এটা হবে বিজারণ বিক্রিয়া। আমি কি বুঝাতে পেরেছি? একইভাবে দেখেন, সিএল, ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করলো করে সিএল মাইনাস হলো। ঠিক আছে, একটু খেয়াল করুন যে এটার ক্ষেত্রে সিএল মাইনাস হলো, তাহলে এই বিক্রিয়াটাই কি হলো? এই বিক্রিয়াটাতে ইলেকট্রন কি গ্রহণ হলো না? সেটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়া হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে যে এই যে এখানে 0 ছিল, সেই ইলেকট্রন গ্রহণ করলো করে এখানে ইলেকট্রনের আহ মনে করেন যে এখানে নেগেটিভ হলো, চার্জটা কিন্তু নেগেটিভ হলো। ঠিক আছে, অর্থাৎ চার্জ কিন্তু এখানে কমে গেল।
হ্যাঁ, আর আগে ওইটার ক্ষেত্রে কি হয়েছিল, প্লাস হয়েছিল, জিরো থেকে প্লাস হয়েছে, আর এখানে জিরো থেকে মাইনাস হলো, তাহলে চার্জ এখানে কমলো না, চার্জ কিন্তু এখানে হ্রাস পেয়েছে। এই জন্য আমি যেটা বললাম যে ইলেকট্রন লাভ হবে, আর এখানে জারণ সংখ্যার মান যেটা সেটা কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এটা হবে বিজারণ বিক্রিয়া। আমি কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু আছি জারণ এবং বিজারণ বিক্রিয়ায়। আমি এখনো কোনো জারক পদার্থ বা বিজারক পদার্থ আমি বলি নাই। আমি আছি এখন জারণ এবং বিজারণ বিক্রিয়ায়। জারণে আমি বলেছি যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়ন হবে সেটা হবে জারণ বিক্রিয়া, অপরদিকে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হবে সেটা হবে বিজারণ বিক্রিয়া। এইখানে আমি আরেকটা জিনিস বলেছি যে এখানে পরমাণু, এখানে পরমাণু হতে পারে, আয়ন হতে বা অথবা অণু হতে পারে। ঠিক আছে, তিনটা জিনিসই হতে পারে। আমরা যখন আরো উদাহরণ দেখব তখন আমরা সেটা খেয়াল করব যে এখানে তিনটা জিনিস কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে আয়ন, পরমাণু এবং অণুও হতে পারে, সেটা আমরা দেখতেছি। তাহলে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়ার মেইন যে এটা থিমটা, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ, আর ইলেকট্রন ছাড়ন জারণ, ছাড়ন জারণ। হ্যাঁ, ছাড়ন জারণ, ইলেকট্রন ছাড়ন হলেই সেটা জারণ হবে, আর ইলেকট্রন গ্রহণ হলে সেটা বিজারণ হবে। এখানে আপনারাই বলুন, এখানে যে দুইটা মানে উদাহরণ দেওয়া আছে, আমাকে আর এটা এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই পারবেন। যে এইখানে দেখেন ইলেকট্রন, এখানে কপারের দুইটা ইলেকট্রন এখানে ঘাটতি আছে, সে কিন্তু আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে ঘাটতি দুইটা ইলেকট্রন পজিটিভ চার্জ, তাহলে দুইটা ইলেকট্রন নেগেটিভ চার্জ এখানে আসলে সেটা অবশ্যই নিউট্রাল হবে, এই জন্য এখানে কপার শূন্য হয়ে গেছে। অর্থাৎ এখানে বলেন তো, এখানে জারণ সংখ্যা বাড়ছে না কমছে? এখানে জারণ সংখ্যা বাড়ছে না কমছে? কে বলতে পারবেন একটু কমেন্টসে জানান যে জারণ সংখ্যা এখানে বাড়ছে না কমছে? দুইটা দিয়ে বলেন। এখানে Na2+ ইলেকট্রন একটা গ্রহণ করেছে, করার পরে সেখানে Na হয়েছে, অর্থাৎ সোডিয়াম হয়েছে। এখানে কিন্তু জারণ সংখ্যা শূন্য, আর এখানে জারণ সংখ্যা 2+ ছিল, এখানে জারণ সংখ্যা প্লাস ছিল। এখানে তাহলে কি জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? কে উত্তর দিয়েছে দেখি? হ্যাঁ, হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে, গুড। কারণ হচ্ছে কি, এখানে পজিটিভ আছে, পজিটিভ থেকে শূন্য হয়েছে, অর্থাৎ এইদিকে হ্রাস পেয়েছে না? অবশ্যই হ্রাস পেয়েছে, হ্রাস না পাইলে তো এটা শূন্য হওয়ার কথা না। এবং নেগেটিভও হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকেও যেতে পারে, তাহলে সেটা তো হ্রাস পাওয়াই বলবো। তো যেই বিক্রিয়ায় হ্রাস পাবে জারণ সংখ্যা, সেটাই হবে আপনার হচ্ছে যে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এরপরে এখান থেকে তাহলে আপনার কোশ্চেন কি হতে পারে? এখান থেকে কোশ্চেন এরকম বিক্রিয়া দিয়েও আসতে পারে, অথবা বলতে পারে যে কোনটা জারক কোনটা বিজারক। হ্যাঁ, বিজারক এবং জারক, দ্যাট মিনস হচ্ছে যে ওই যে ব্যক্তি যেটা বললাম, দুইজন ব্যক্তি, তাদের ক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ, আর হচ্ছে যে ব্যক্তি যেটা সেটা আসতে পারে যে কোনটি বিজারক কোনটি জারক পদার্থ, সেটা আসতে পারে। তো আমরা আজকে কিছু টেকনিক দিয়ে শিখবো, আবার এখানে ক্যালকুলেশন দিয়েও আমরা শিখবো। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা একটু সামনের দিকে আগাই। এই যে চলে আসছে যে জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে। ঠিক আছে, এখন একটা জিনিস, আহ আচ্ছা এখানে আমি আরেকটু বলে নিই, যেহেতু জারণ সংখ্যার কথা বলেছি, সামনে অবশ্যই আসবে, সেটা হচ্ছে যে ব ফর ব। আমি একটু এখানে টাইম নিচ্ছি, যেহেতু জারণ সংখ্যার কথা বলেছি, সুতরাং এখানে আচ্ছা আমি সামনেই বলি, সমস্যা নেই। ওকে, জারণ সংখ্যা যখন পড়াবো তখন আমরা বলছি। ওকে, এখানে দেখেন জারক পদার্থ কাকে বলে, বিজারক পদার্থ কাকে বলে। আমরা এখন বলছি কি, এবার চলে এসেছি ক্রিয়া থেকে, এখন যে কাজগুলো করে তাদের কথা আমরা দেখব। ঠিক আছে, যে কাজগুলো করে, যে ব্যক্তি, আমি বলেছিলাম না যে এটা হচ্ছে ব্যক্তি, এটা হলো ব্যক্তি। তাহলে ব্যক্তি হচ্ছে কারা ব্যক্তি হবে এখানে? ব্যক্তিটা হলো যে কোনো পদার্থ, ওই যে বললাম অ্যাটম, আয়ন, হ্যাঁ, কোনো অণু। ঠিক আছে, এখানে পরমাণু, পরমাণু, অণু, হ্যাঁ, আয়নও হতে পারে, তিনটার যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেটা আমরা দেখব। ওকে, তাহলে যে পদার্থ কি হতে পারে, যে পদার্থ অন্য পদার্থকে জারিত করবে,
ভালো করে খেয়াল করুন, জারক পদার্থ হলো সেটাই যে অন্যকে জারিত করবে, অন্যকে জারিত করে। ঠিক আছে, অন্যকে জারিত করবে যে, সেই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট অথবা জারক। এখন আপনি যদি খেয়াল করেন, একটা ক্ষতিকারক বস্তু যদি হয়, ক্ষতিকারক বস্তু যদি হয়, কথার কথা একজন ক্ষতিকারক ব্যক্তি বা বস্তু যেটাই বলেন, সে কি করে? অন্যের ক্ষতি করে না? ক্ষতিকারক বস্তু অন্যের ক্ষতি করে, মনে রাখবেন, অন্যের ক্ষতি করে। তাহলে জারক পদার্থ অন্যকে কি করবে? জারিত করবে। অন্যকে দ্যাট মিন্স হচ্ছে অন্য কোনো পদার্থকে জারিত করে। ঠিক আছে, খেয়াল করুন, একদম সিম্পল কথা, ক্ষতিকারক বস্তু কি করে? অন্যের ক্ষতি করে না? ঠিক একইভাবে জারক পদার্থ অন্যকে জারিত করে। আর বিজারক, বিজারক পদার্থ কি করবে? অন্যকে বিজারিত করে। এই কথাগুলো কিন্তু পরীক্ষায় আসবে, যে কোনটা নিচের নিচের কোনটি সঠিক, বা জারক বিক্রিয়া, জারকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, এখানে দেখেন, অন্যকে কি করে? আমি এই একটা সিম্পল উদাহরণ দিয়েছি যে ক্ষতিকারক বস্তু অন্যের ক্ষতি করে। ঠিক আছে, তার ভালোর জন্য হোক আর যেটাই হোক, অন্যের ক্ষতি করে। ঠিক জারক পদার্থ অন্যকে জারিত করবে, বিজারক পদার্থ অন্যের বিজারক বিজারিত করবে। ঠিক আছে, আপনাদের কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? একটু কমেন্টসে জানাবেন। একদম সিম্পল, আমি যেভাবে বুঝাইলে আপনারা মনে রাখতে পারবেন আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করছি, যে জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করবে, বিজারক পদার্থ অন্য পদার্থকে বিজারিত করবে। ঠিক আছে, তাহলে একটা বিক্রিয়ায় যখন জারিত বিজারিত দুইটাই ঘটে, মানে যখন বিক্রিয়াটা হয়, রাসায়নিক বিক্রিয়াটা হয়, তখন কিন্তু জারণ বিজারণ উভয়টাই ঘটে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো একটা পদার্থ জারিত হবে, অন্যকে জারিত যে করবে, অর্থাৎ জারক পদার্থ অন্যকে জারিত করবে, সে নিজে আবার বিজারিত হবে। ঠিক আছে, আমি অ্যাক্টিভে বলতেছি, যে জারক পদার্থ অন্যকে জারিত করে, বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে। আর প্যাসিভে যদি বলেন, জারক জারক পদার্থ নিজে বিজারিত হয়, আর বিজারক পদার্থ নিজে জারিত হয়। বিষয়, এই যে অন্য যে বলছে না, এই অন্যটা হচ্ছে কি? বিজারক পদার্থ। তাহলে জারক পদার্থ বিজারক পদার্থকে জারিত করে, আর বিজারক পদার্থ আপনার জারক পদার্থকে বিজারিত করে। ওকে, কমপ্লেক্সে যাব না, সিম্পল একটা সেন্টেন্সেই থাকি, যে জারক পদার্থ অন্যকে জারিত করে। সিম্পল, একদম সিম্পল কথা। ওকে, তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যে অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, এই ধরনের যে রাসায়নিক বস্তুগুলো আছে, রাসায়নিক যৌগগুলো আছে, তারা হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, জারক পদার্থ। তো এখানে মনে রাখার একটু টেকনিক আমি যদি বলি, তাহলে হচ্ছে যে একটু খেয়াল করুন, যে জারক পদার্থ যেগুলো আছে, এইখানে অক্সিজেনের সংখ্যাগুলো একটু বেশি থাকবে। ঠিক আছে, একটু বেশি থাকবে, অক্সিজেনের সংখ্যাগুলো একটু বেশি থাকবে। যেমন খুবই কমনলি যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে নিচের কোনটি জারক পদার্থ, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন খুবই কমন আমাদের, মানে ইয়াতে, এনভায়রনমেন্টে, বা আমাদের সাথে খুবই পরিচিত একটি মৌল, যেটি হচ্ছে যে অক্সিজেন। সেই অক্সিজেনটা হচ্ছে যে জারক পদার্থ। ঠিক আছে, তাহলে জারক পদার্থের ক্ষেত্রে, জারক পদার্থ কাকে বলবো? যে পদার্থ অন্য পদার্থকে জারিত করে এবং নিজে কি হয়? বিজারিত হয়, তাকেই জারক পদার্থ বলে। ঠিক আছে, এখন আমরা যে একটু আগে যেটা পড়লাম না, যে জারণ বা বিজারণ। আচ্ছা, আমরা ওখানে দেখেছিলাম না যে কোনো একটা যেমন সোডিয়াম ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে, বা সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করতেছে, করে আপনার কি হচ্ছে? সোডিয়াম অণুতে রূপান্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা বলেন তো, এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এটা কি বিক্রিয়া ছিল? মনে আছে কিনা? যেখানে ইলেকট্রন গ্রহণ হয়
সেখানে কি হয়, কি বিক্রিয়া হয়? সেখানে কি বিক্রিয়া হয়? ইলেকট্রন গ্রহণ মিন্স বিজারণ বিক্রিয়া। এখানে বিজারণ বিক্রিয়া, গুড, এটা হলো বিজারণ বিক্রিয়া। এখন দেখেন, যারা বা যেই আয়ন বা যেই অ্যাটম ইলেকট্রন গ্রহণ করবে, আমি কিন্তু এবার কর্তা যে তাকে আমি মিন করতেছি, যে আয়ন বা অ্যাটম বা অণু ইলেকট্রন গ্রহণ করবে, দ্যাট মিন্স আমি একে বোঝাচ্ছি, আমি কিন্তু আর বিক্রিয়া মানে কোন বিক্রিয়া এটা আমি বলছি না, ক্রিয়া বা ক্রিয়া নিয়ে আমি বলতেছি না, আমি কিন্তু সাবজেক্ট তাকে নিয়ে মিন করতেছি, যে আয়ন বা অ্যাটম ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলা হয় জারক পদার্থ। গ্রহণ করবে, তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থের উল্টা হবে, যে ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, তাহলে যে পদার্থ বা জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, একদম সিম্পল। আর আমি যদি বিক্রিয়ার কথা চিন্তা করি, এটা কি বিক্রিয়া? তাহলে হবে সেটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে জারক পদার্থ কি বিক্রিয়া ঘটায় যদি বলে, তাহলে জারক পদার্থ বিজারণ বিক্রিয়া ঘটায় বা বিজারণ বিক্রিয়া ঘটে জারক পদার্থের ক্ষেত্রে, আর বিজারক পদার্থের ক্ষেত্রে উল্টাটা হয়। তাহলে আমি একটু এখানে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে অধিক সংখ্যক অক্সিজেন সম্মিলিত যারা, অক্সিজেন সংখ্যা এখানে একটু বেশি থাকে। তো এখানে মানে শর্টকাট টেকনিকের মধ্যে যদি আমি একটু বলি, যে এখানে ধাতব মৌল যেগুলো আছে, হ্যাঁ, একটু ধাতব মৌল যেগুলো আছে সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করেন, ধাতব মৌল, ধাতব মৌলের সংখ্যা, পরমাণুর সংখ্যা লেস দেন অক্সিজেনের সংখ্যা। অক্সিজেন পরমাণুর সংখ্যা, এটা খুব পরীক্ষিত না, তবে আপনাদের পরীক্ষায় যদি এরকম কোনো সংকেত দিয়ে থাকে যে নিচের কোনটি জারক পদার্থ অথবা বিজারক পদার্থ, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানে, এখানে দেখেন দুইটা মেটাল, আর এখানে অক্সিজেন অ্যাটমের সংখ্যা কত, 4, আর এখানে দুইটা, তাহলে 2 গ্রেটার দেন 4, মানে অক্সিজেনের যে সংখ্যা সেটা কিন্তু বেশি মেটালের চাইতে, তাই না? তাহলে এটা হচ্ছে যে জারক পদার্থ। এখানেও দেখেন পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে কত, 2 2 4, মেটালের সংখ্যা এখানে 4, কিন্তু অক্সিজেনের সংখ্যা এখানে 7। সো এটা হচ্ছে যে জারক পদার্থ। ঠিক আছে, এরকম আরো আছে পটাশিয়াম, এরকম ক্লোরেট, এরকম থাকে। হ্যাঁ, এখানেও দেখেন, এখানে একটা, আর এখানে হচ্ছে যে অক্সিজেন হচ্ছে 3টা। সো এটাও কিন্তু জারক পদার্থ। এটা একটা চেনার উপায়, মানে এটা শর্টকাট টেকনিক বলা হয়, যে এরকম টেকনিক দিয়ে আপনি কিন্তু যেগুলো পরীক্ষায় সচরাচর যেগুলো আসবে সেগুলো হচ্ছে যে আপনি পারবেন। আচ্ছা, এরপরে আমি যদি একটু বিজারক পদার্থের দিকে খেয়াল করি, যে বিজারক পদার্থ আমি যেটা বললাম একটু আগেই, ঠিক তার উল্টাটা হবে। ঠিক আছে, বিজারক পদার্থ হবে কোনটা? বিজারক পদার্থ আমি বলেছি, সে অন্য পদার্থকে কি করবে, বিজারিত করবে, তার মেইন কাজ হচ্ছে অন্য পদার্থকে বিজারিত করা। ঠিক আছে, তাহলে জারক পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন সে গ্রহণ করেছিল, আর এটার ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন ত্যাগ করবে। একদম সিম্পল। তাহলে আমি এখানে আবার আপনাকে কোশ্চেন করব, যে এখানে হচ্ছে যে আপনার ইয়া কি বলে, সোডিয়াম, সোডিয়াম যদি আমি বলি যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, তাহলে সে ইলেকট্রন দান করলো, তাহলে সোডিয়ামকে আমি এখানে কি বলবো, বিজারক বলবো। একদম সিম্পল কথা। ঠিক আছে, তাহলে সোডিয়াম কি বলতেছে আমি, বিজারক। এই জন্য দেখেন এই যে এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যারা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তারাই হচ্ছে যে বিজারক পদার্থ। এখন খুবই গুরুত্বপূর্ণ আমি বলি, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আপনার
এই মৌল, যতগুলো ধাতব মৌল আছে তারা সবাই বিজারক। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন, হাইড্রোজেন নিয়ে কনফিউশন থাকে যে হাইড্রোজেনের ধাতব অধাতব দুইটা ধর্মই আছে। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কার্বন যেটা, কার্বনের কিন্তু ধাতব ধর্ম কিন্তু নাই। কার্বন কিন্তু অধাতু। কার্বন কিন্তু অধাতু, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অধাতু কিন্তু সেটা বিজারক। কার্বন অধাতু কিন্তু বিজারক। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে এটা কিন্তু মানে এক্সেপশনাল টাইপের, যে কার্বন অধাতু কিন্তু সেটা বিজারক পদার্থ। আর সকল ধাতুই হচ্ছে যে বিজারক পদার্থ। আর একটা খুবই আমাদের কমন, কার্বনও কিন্তু খুবই কমন, যত কয়লা আছে সবাই কিন্তু কার্বন। ঠিক আছে, মানে পৃথিবীতে কার্বন হাইড্রোজেনের মানে যে অ্যামাউন্ট সেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে, এই কার্বনের সংখ্যাটা কিন্তু খুবই বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাইড্রোজেন। হাইড্রোজেন আমাদের কমন, যে ওয়াটারকে ভাঙলেই সেখানে হাইড্রোজেন পাওয়া যায়। ঠিক আছে, যদিও এটা খুবই মানে কঠিন একটা কাজ, হাইড্রোজেন ওয়াটারকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ, কিন্তু হাইড্রোজেন যেটা, সেও কিন্তু বিজারক পদার্থ হিসাবে কাজ করে। হ্যাঁ, তাহলে অক্সিজেন হলো জারক পদার্থ গেল, হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, অক্সিজেন হলো জারক পদার্থ, হাইড্রোজেন হলো বিজারক পদার্থ। ঠিক আছে, এইদিকে দেখেন কার্বন, কার্বন হচ্ছে যে বিজারক পদার্থ, অধাতু হওয়া সত্ত্বেও কার্বন হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা আপনারা জারক বিজারক আর হচ্ছে যে জারণ বিজারণ আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে যে বলবেন, আমরা হচ্ছে যে চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে চলে আসেন জারণ বিজারণ। জারণ বিজারণ, এখন খেয়াল করেন, জারণ বিজারণ আমরা শুরুতে যখন পড়া শুরু করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম কি, যে জারণ আলাদা করে বলেছি আর বিজারণকে আলাদা বলেছি। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে যে জারণ বিজারণ একসাথে, অর্থাৎ একটা বিক্রিয়ায় সেটা এই দুইটা একই সাথে ঘটে। হ্যাঁ, জারণ এবং বিজারণ কোন একটা বিক্রিয়ায় একই সাথে ঘটে, সাইমালটেনিয়াসলি ঘটে। আমরা এই যে একটু আগে বললাম না, যে জারক পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। অপরদিকে বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়। অর্থাৎ একই বিক্রিয়ায় এই দুইটা ঘটনা ঘটে, জারণ বিজারণ একই সাথে ঘটে। এই জন্য সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় রিডক্স বিক্রিয়া অথবা জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে এই বিক্রিয়ায় মূলত কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়। ইলেকট্রনের আদান প্রদান হয়। যেমন আমরা খুবই সিম্পল যদি উদাহরণের দিকে খেয়াল করি, আমরা একটু পরে আসব। যেমন মনে করেন যে সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হয় তখন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে করে সোডিয়াম প্লাস হয়। এই ইলেকট্রনটাই আবার কি করে ক্লোরিন, ক্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয়। তখন এই দুইটার বিক্রিয়ায় কি হয়, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে। একদম সিম্পল একটা উদাহরণ। তাহলে একই বিক্রিয়ায় সেখানে যেহেতু ইলেকট্রন ছাড়ন হচ্ছে প্রথমটাতে, এখানে হচ্ছে জারণ, আর দ্বিতীয়টাতে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, সুতরাং এটা হচ্ছে বিজারণ। এই জন্যই জারণ বিজারণ বলা হয়, যে জারণ বিজারণ বিক্রিয়া। এবং এটাকে বলা হয় রিডক্স, রিডাকশন, RED তে রিডাকশন যেটা বিজারণ, আর OX তে বলা হয় অক্সিডেশন, সেটা হচ্ছে যে জারণ। ঠিক আছে, তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি যে যে বিক্রিয়ায় রিডাকশন ও অক্সিডেশন, অর্থাৎ জারণ এবং বিজারণ সম্মিলিত প্রক্রিয়া যেটা, সেটাই হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া। এবং সেটা হচ্ছে যে একটা সেম সেম বিক্রিয়াতে এই দুইটা ঘটনা ঘটে, এবং সেটাকে বলা হয় রিডক্স রিয়াকশন। রিডক্স রিয়াকশন বলা হয়, ইংরেজিতে বলা হয় রিডক্স রিয়াকশন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি একটা বিক্রিয়া দিয়েছি, এখানে দেখেন যে এই বিক্রিয়াটাতেও আপনার ওই ওই ঘটনা ঘটে। সেটা কি, প্রথমে দেখেন আমি যদি বলি, এখানে
আমি যদি এটাকে আয়ন আকারে লিখি, দেখেন, জি জিঙ্ক এখানে জারণ অবস্থা 0, হ্যাঁ, কপার এখানে 2+, সালফেট যেহেতু 2-, সো এখানে কপার 2+, অপরদিকে এখানে হয়ে গেল জিঙ্ক 2+, আর হচ্ছে যে এখানে কপার, এখানে হচ্ছে, সরি, কপার এখানে 0। এখন আমরা যদি জারণ সংখ্যা খেয়াল করি, আমরা বলেছিলাম যে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায়, আর বিজারণ বিক্রিয়ায় কি হয়, জারণ সংখ্যা হ্রাস পায়। তাহলে দেখেন, এই জিঙ্ক 0 ছিল, হয়ে গেছে কি জিঙ্ক 2+, এখানে কি হয়েছে, তাহলে জিঙ্ক, আমি যদি ভেঙে লিখি, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, করে হয়ে গেছে কি জিঙ্ক 2+। তাহলে এটা বিক্রিয়াটা কি ইলেকট্রন ছাড়ন না? তাহলে এই অংশে হচ্ছে কি বিজারণ, নাকি এই অংশে কি হচ্ছে, বিজারণ হচ্ছে। আর কপার 2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, করে কপার হচ্ছে। তাহলে এই অংশে কি হচ্ছে, জারণ হচ্ছে। ঠিক আছে তো? পার্টিসিপেন্টস যারা আছেন একটু রেসপন্স করবেন। আমি কি ঠিক লিখেছি? আমি কিন্তু ঠিক লিখি নাই। হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন একটু রেসপন্স করবেন, আমি কি ঠিক লিখেছি কিনা। একজন, হ্যাঁ, রেসপন্স করেছেন যে আমি কিন্তু ঠিক লিখি না, আমি লিখেছি কি যে এখানে প্রথম যে বিক্রিয়াটা, এখানে ইলেকট্রন ছাড়ন হচ্ছে, সো এটাই হবে কি জারণ বিক্রিয়া, অর্থাৎ জিঙ্ক এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কপার 2+, এখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, সুতরাং এটা বিজারণ। তাহলে আমাদের জারণ বিজারণ এই বিক্রিয়ায় হচ্ছে, এটা কনফার্ম, অর্থাৎ আমি এটাকে বলছি রিডক্স, রিডক্স রিঅ্যাকশন। এখন আমরা আইডেন্টিফাই করব যে কোনটা জারক আর কোনটা বিজারক। ঠিক আছে, এখন আমি বলি, যদি যে সংজ্ঞায় যেটা ছিল যে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থ যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে জিঙ্ক যেটা, আমি যে বলেছিলাম যে ব্যক্তি, যে কোন ব্যক্তি বিজারণ ঘটাচ্ছে, সেই ব্যক্তিটাই হচ্ছে জারক পদার্থ না বিজারক পদার্থ, বিজারক পদার্থ। যে ব্যক্তিটা জারণ ঘটাচ্ছে বা জারণ বিক্রিয়া হচ্ছে, তা সেটাকে বলা হয় বিজারক। ঠিক আছে, অপরদিকে যে আয়ন বা অ্যাটম বা মলিকুল ইলেকট্রন গ্রহণ করছে, সেটা হচ্ছে যে জারক। অর্থাৎ এই বিক্রিয়ায় কপার সালফেট হচ্ছে জারক পদার্থ, জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। আচ্ছা, এবার যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে জারণ সংখ্যা। জারণ সংখ্যা দিয়েও কিন্তু আমরা এই কোনটা জারক কোনটা বিজারক, কোনটা জারণ কোনটা বিজারণ বিক্রিয়া সেটা হয়, আমরা সেটা বুঝতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস আপনারা শর্টকাট লিখে রাখেন, জারণ সংখ্যা। জারণ সংখ্যা আমরা সামনে চলে আসতেছে, জারণ সংখ্যা আমি পড়াবো এখনই। সেটা কি দেখেন, যে জারণ সংখ্যা চলে এসেছে। হ্যাঁ, জারণ সংখ্যা। ওকে, আমরা চলে যাচ্ছি। জারণ সংখ্যা হলো সেটি যেটা পরমাণুর, মানে রিয়াকশনের পরে ইলেকট্রন আদান প্রদানের পরে তার পজিটিভ অর নেগেটিভ চার্জ, সেটা আপনার কম বেশি হবে। ধনাত্মক বা ঋণাত্মক চার্জের যে পরিমাণ, মানে কম বেশি হচ্ছে, সেখানে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের পরিমাণ, সেটাই হচ্ছে তার অক্সিডেশন স্টেট। ঠিক আছে, এবার সেই টেকনিকটা একটু লিখে রাখেন, যে ব ফর ব, ব ব, ঠিক আছে, ব ফর বিজারক,
আর ব ফর বাড়ে। অক্সিডেশন নাম্বার বিজারকের বাড়বে আর জারকের কমবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে বিক্রিয়াটা লিখেছিলাম, যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছিল না দুইটা, ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছিল, জিঙ্ক 2+। এখন কথা হচ্ছে যে এর জারণ সংখ্যা এখানে কিন্তু শূন্য, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে এখানে হলো 2+, অর্থাৎ জারণ সংখ্যা বেড়েছে না কমেছে, 2+। শূন্য চাইতে কি +2 বড় না? আর -2 হলে কম, মানে কম হইতো, হ্রাস পেত। তাহলে 0 থেকে 2+ হয়েছে, তাহলে কি বাড়ছে না? তাহলে কি এটা হলো বিজারক পদার্থ। অর্থাৎ জারণ সংখ্যা দিয়েও কিন্তু আপনি জারক বিজারক নির্ণয় করতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে যে, গুড, তাহলে জারণ সংখ্যা দিয়েও কিন্তু আপনি জারক বিজারক নির্ণয় করতে পারবেন। তাহলে বিজারক পদার্থ আমি বলেছিলাম যে ব ফর বতে বিজারক, আর বতে হচ্ছে যে বাড়ে, অর্থাৎ জারণ সংখ্যার জন্য আমি বলছি। তাহলে বিজারকের জারণ সংখ্যার মান বাড়বে, অর্থাৎ আমরা একটু আগে বিক্রিয়া দেখেছিলাম যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে বাড়ছে, সুতরাং জিঙ্ক হচ্ছে বিজারক। ঠিক আছে, আর আমি যদি যদি বলি যে বিক্রিয়াটা কি এখানে, বিক্রিয়াটা হলো বিজারণ বিক্রিয়া এখানে। ঠিক আছে, সব কিন্তু মানে স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি, যে যেখানে চার্জ বাড়তেছে, যেটা আবার ওই বিজারণ বিক্রিয়া জারণ বিক্রিয়ার সংজ্ঞায়ও কিন্তু ছিল এই জিনিসটাই, ঘুরে ফিরে কিন্তু ওই একই জিনিস আমি বলতেছি। ঠিক আছে, আপনারা কি ক্লিয়ার হতে পেরেছেন কিনা আমাকে অবশ্যই বলবেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে জারণ বিক্রিয়া দিয়েও কিন্তু আমরা এটা বের করতে পারি। দেখেন, আচ্ছা, এখানে আমি একটু বড় করে লিখে রাখেন যে যখন একটি অণু থাকবে, মানে চার্জিত নয়, চার্জ শূন্য যখন হবে, এই চার্জ শূন্য হলে সেই অণু হোক আর মৌলিকুল হোক আর যেটাই হোক, মনে করেন যে এটা অণু, এটা যৌগ, ঠিক আছে, এর কি কোনো চার্জ আছে? এরকম চার্জ আছে? যদি চার্জ না থাকে, এই টোটালটা, অর্থাৎ এই হাইড্রোজেনের টোটালটার জন্য এর জারণ সংখ্যার মান হলো শূন্য। এটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার যদি কন্টেন্ট, মানে এই ওয়াটার অর্থাৎ H2O, এই সংকেত, এই সংকেতের জারণ সংখ্যার মান কিন্তু শূন্য। কিন্তু আমি যদি স্পেসিফিক বলে দিই যে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান কত আর অক্সিজেনের জারণ সংখ্যার মান কত, তখন কিন্তু আলাদা হবে। ঠিক আছে, কিন্তু একটা নিউট্রাল যৌগ বা নিরপেক্ষ যৌগ, যেই যৌগের যে টোটাল যে জারণ সংখ্যার মান সেটা কিন্তু শূন্য। আমি যদি বলি H2S, এস O4 2-, যদি বলে যে এই আয়নটার জারণ সংখ্যা কত, কত হবে বলতে পারবেন? SO4 এর জারণ সংকেতে সেটা হচ্ছে 2-। বুঝতে পারছেন? অর্থাৎ জারণ সংখ্যা কোনো একটা অ্যাটম, নিউট্রাল মলিকুল যদি হয়, নিউট্রাল যৌগ যদি হয়, তাহলে জারণ সংখ্যার মান কিন্তু শূন্য। আর যদি চার্জিত কোনো যৌগ বা যৌগমূলক হয়, তাহলে কিন্তু সেখানে তার জারণ সংখ্যার মান কিন্তু ওই চার্জের যে সংখ্যাটা সেটাই। আমরা বলতেছি না যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে জিঙ্ক 2+ এর ক্ষেত্রে ওইখানে জারণ সংখ্যা আমরা ধরছি কত, 2+। কিন্তু জিঙ্ক এরকম নিউট্রাল অবস্থায় ছিল, তখন কিন্তু এর জারণ সংখ্যার মান আমরা কি ধরলাম, শূন্য ধরলাম, অর্থাৎ তার তো কোনো চার্জ নাই। অর্থাৎ Cl- যদি বলি, তাহলে এখানের জারণ সংখ্যার মান কিন্তু -1। আমি কি বুঝাতে পেরেছি যে জারণ সংখ্যা কি? আমাদের এখানে সেই জিনিসগুলাই বলা আছে, যে মুক্ত অবস্থায় যদি হয় জারণ সংখ্যা সেটা হবে শূন্য। আর আয়নের জারণ সংখ্যা, সেই আয়নের যদি পজিটিভ হয় তাহলে তার পজিটিভ, আর নেগেটিভ হলে নেগেটিভ। ঠিক আছে, আর যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে একটু খেয়াল রাখেন, যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা খুবই সহজ। যেমন আপনি বুঝতেই পারলেন যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়, 1 হয়। ঠিক আছে, হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের 2-। কিভাবে? আচ্ছা দেখেন এখানে আমি একটু দেখাই, H2O। ঠিক আছে, আমি যদি বলি H2O এর টোটাল জারণ সংখ্যা কত,
এখানে 0। ঠিক আছে। আর যদি আমি এখানে বের করি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে সুতরাং 2, আর অক্সিজেনের হচ্ছে জারণ সংখ্যার মান -2। তাহলে এখানে হচ্ছে যে -2 দিলাম, আর এখানে হচ্ছে যে 0 আছে, তাহলে 2H সমান সমান হচ্ছে যে +2। তাহলে একটা H সমান সমান কত, +1। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান হচ্ছে +1। অপরদিকে যদি মনে করেন যে আপনি হাইড্রোজেনের জারণ সংখ্যার মানটা জানেন, যে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান +1, তাহলে কি আপনি এখান থেকে অক্সিজেনের জারণ সংখ্যার মানটা পাবেন না? অবশ্যই পাবেন। একটু খেয়াল করেন যে ওয়াটারে মনে করেন যে আপনি এবার অক্সিজেনের জারণ সংখ্যার মানটা বের করতে চাচ্ছেন, তাহলে আপনি জানেন যে আহ এটা টোটালটা 0। তাহলে এখানে হচ্ছে যে আপনি হাইড্রোজেনেরটা জানেন হচ্ছে যে +1, তাহলে +1 ইন্টু কয়টা আছে হাইড্রোজেন, দুইটা। আর আপনি অক্সিজেনেরটা বের করতে চাচ্ছেন, হ্যাঁ এটা হলো অক্সিজেন। অক্সিজেন, আমি এটা অক্সিজেন এভাবে লিখি। অক্সিজেনেরটা বের করতে চাচ্ছেন, টোটালটা 0। আর তাহলে অক্সিজেন সমান সমান কত হচ্ছে যে এখানে -2। এই জন্য -2, অর্থাৎ একটা জানলে আপনি আরেকটা এমনি বের করতে পারেন। তো আপনার তো এটা মনে রাখা উচিত, এই জন্য আমি এখানে রেড সিগন্যাল দিয়েছি যে হাইড্রোজেনের জারণ সংখ্যার মান +1, অক্সিজেনের জারণ সংখ্যার মান -2। এটা কিন্তু আপনি এই H2 এর ক্ষেত্রে মনে রাখতে পারেন। ঠিক আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এখন এখানে একটা জিনিস দেখেন যে টোটাল যে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ যৌগ বা অণুর ক্ষেত্রে জারণ সংখ্যার মান হয় 0। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, মানে ওখানে চার্জ নাই মানে সেটা 0, অর্থাৎ জারণ সংখ্যার মান 0, সিম্পল। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে, হ্যাঁ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এইবার দেখেন জারণ বিজারণের কিছু আমাদের বাস্তবিক প্রয়োগ আছে। শোষণ প্রক্রিয়া, দ্যাট মিন্স আমরা যে খাবার খাই অর্থাৎ গ্লুকোজ, গ্লুকোজ কার সাথে বিক্রিয়া করে আপনারা কেউ বলতে পারবেন? আমরা যে গ্লুকোজ খাই, আমরা বলি না যে তার ডায়াবেটিস আছে, অর্থাৎ গ্লুকোজের অ্যামাউন্ট তার বেশি, তার শরীরে গ্লুকোজের অ্যামাউন্টটা বেশি। তাহলে এই গ্লুকোজটাই তো আমাদের এখানে বেশি থাকতেছে, দ্যাট মিন্স তার জারণ ঘটতেছে না বা গ্লুকোজটা ভাঙতেছে না। গ্লুকোজটা ভেঙেই মূলত এখানে তাপ শক্তি তৈরি হয় আমাদের শরীরে, অর্থাৎ আমাদের চালিকা শক্তি যেটা, সেই সেই শক্তিটা কিন্তু আসে গ্লুকোজের এখান থেকে। সো এইখানে গ্লুকোজের সাথে কিন্তু অক্সিজেনের রিয়াকশন হয়। আমরা যে অক্সিজেন নিয়ে আমরা দেহে নাক দিয়ে যে অক্সিজেন গ্রহণ করছি, তাহলে সেখানে গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়াকশনটা হয়, হয়ে গ্লুকোজটা ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং এখানে তাপ উৎপন্ন হয় বা তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে এখানে যে ঘটনা ঘটছে, অর্থাৎ একটু মনে রাখবেন যে অক্সিজেনের সাথে যারই রিয়াকশন হোক, একদম মানে অক্সিজেনের সাথে যারই রিয়াকশন হোক, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, এবং সেটা হচ্ছে যে আপনার এই জারণ বিজারণ প্রক্রিয়ার মধ্যে পড়বে। তাহলে জারণ বিক্রিয়া, শোষণ প্রক্রিয়া একটা জারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, ধাতু নিষ্কাশন, সেখানেও কিন্তু এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হয়। তারপর ব্যাটারি বা জ্বালানি কোষ যেখানে আছে সেখানেও রিডক্স রিঅ্যাকশনের ব্যাপক প্রয়োগ। ঠিক আছে, জল বিশোধন, সেখানেও কিন্তু রিডক্স এর মাধ্যমে কিন্তু আমরা এই যে ক্লোরিন, জল বিশোধনে মূলত আমরা ক্লোরিনটা ব্যবহার করি, ক্লোরিনটাও কিন্তু এখানে এই কি বলে আহ জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমেই এটা রিঅ্যাকশন করে এখানকার জীবাণুটা ধ্বংস করে। আপনি মূলত শুধু প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো একটু মনে রাখলেই চলবে। আমাদের খুবই সিম্পল, ব্যাটারি জ্বালানি কোষের সাথে আমরা খুবই পরিচিত। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হয়, সেই রাসায়নিক বিক্রিয়াটা ব্যাটারির মধ্যে যেটা হচ্ছে সেটা কিন্তু এই জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ধাতু নিষ্কাশন সেটাও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, মোটামুটি আমি আহ বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। মোটামুটি আমার পক্ষ থেকে এতটুকুই ছিল। আমরা একটু সামনের দিকে আগাই। সামনে বিগত বছরে যে কোশ্চেন গুলো এসেছে, আপনারা একটু দেখেন কোশ্চেনটা কি। আমাদের বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছে, দেখেন। আচ্ছা, দেখেন, জারণ বিক্রিয়া, এখানে বলা হয়েছে জারণ বিক্রিয়া, জারণ বিজারণ কিন্তু বলা হয় নাই। ভালো করে খেয়াল করতে হবে, জারণ বিক্রিয়ায় কি ঘটে। হুম, জারণ বিক্রিয়ায় কি ঘটে, কে বলতে পারবে? একটু রেসপন্স করবেন
যে জারণ বিক্রিয়ায় কি ঘটে, ইলেকট্রন বর্জন, ইলেকট্রন গ্রহণ, তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ, ইলেকট্রনের আদান প্রদান। মানে খুব কনফিউজিং অপশন গুলো কিন্তু দিয়েছে। ঠিক আছে, যে ঘটনাগুলো ঘটে সবগুলোই কিন্তু এখানে দিয়েছে। তো আপনারা বলেন তো কোনটা হবে? ক হবে, গুড। ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন বর্জন, সেটাই হচ্ছে যে জারণ বিক্রিয়া। ওকে, আশা করি অবশ্যই আপনারা পারবেন। দেখেন তো এরপরে যেটা, যে মৌল বা যৌগ ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন দান করে তাকে কি বলে? এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছে। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে? এখানে যে বলা হয়েছে, কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, এটা কি প্রক্রিয়া না ব্যক্তি? এটা কিন্তু ব্যক্তির কথা বলা হয়েছে, যে মৌল। ঠিক আছে, যে মৌল, সেইটার কথা বলা হয়েছে। যে মৌল বা যৌগ ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন দান করে, তাকে কি বলে? আমরা দেখেছিলাম কি বিজারক পদার্থ হবে। দেখি আপনারা কি আনসার করেছেন। গুড, অনেকেই পেরেছেন যে এটা হলো গ। বেশি কঠিন কিন্তু পরীক্ষায় আসবে না, আপনারা এটা সিম্পল যেগুলো কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন গুলো আসবে। আপনাকে একটু মানে কেয়ারফুলি পড়াশোনা করলে আপনি এগুলো সবগুলো অ্যান্সার করতে পারবেন, এবং এটা খুব জটিল অনেকেই ভাবে, কিন্তু আসলে জটিল না। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা দেখেন তো, কোনটি মৌলিক রাসায়নিক বিক্রিয়ায় জারক বিজারক হিসেবে কাজ করে? কোনটি মৌলিক রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? এখানে কিন্তু আপনাকে কিন্তু উদাহরণগুলো দিয়েছে, যে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্রোমিন। দেখি পারেন কিনা। কোন রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? জি, আমি কিন্তু বলেছিলাম যে দুইটা জিনিস, হাইড্রোজেন এবং অক্সিজেন, হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দুইটা মৌল। হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু বিজারক হিসেবে কাজ করে, নট জারক। আর অক্সিজেন সবসময় জারক হিসেবে কাজ করবে। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে, বিজারক মানে হচ্ছে বিজারণ না কিন্তু, রাসায়নিক বিক্রিয়ায় ব্যক্তির কথা বলা হচ্ছে, যে কোন রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে কোন, এই যে বিজারক, অর্থাৎ যেটা হচ্ছে যে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ আমি একটু ভালো করে, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু যদি থাকে, অর্থাৎ এখান থেকে দুইটা হাইড্রোজেন অ্যাটম হয়, এই দুইটা হাইড্রোজেন অ্যাটম দুইটা ইলেকট্রন ত্যাগ করে এরকম এইচ প্লাস হয়, কিন্তু দুইটা এইচ প্লাস তৈরি করে, তো ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন যে ত্যাগ করে তাকে কি বলা হয়? বিজারক বলা হয়। আর অক্সিজেন মানে কিয়ামত হয়ে গেলেও সে কিন্তু কোনোদিন বিজারক হিসেবে কাজ করবে না। ঠিক আছে, আর ক্লোরিন, ক্লোরিন তো অধাতু, ক্লোরিন তো অধাতু, সে কিন্তু কখনোই জারক হিসেবে কাজ করবে, এই বিজারক হিসেবে কাজ করবে না, সবসময় জারক পদার্থ হিসেবে কাজ করবে। তো এখানে উদাহরণ অ্যান্সারটা হবে কিন্তু ক। ঠিক আছে, হাইড্রোজেন একদম মানে ঠুটস্থ করে ফেলেন, যে হাইড্রোজেন সে কিন্তু সবসময় কি হবে, বিজারক হিসেবে কাজ করবে, ধাতব মৌলের মতো কাজ করে। ঠিক আছে, অক্সিজেন, ক্লোরিন এগুলো হচ্ছে অধাতু। সো এখানে কিন্তু অধাতুরা কিন্তু বিজারক হিসেবে কাজ করে না, একমাত্র অধাতু বিজারক হিসেবে কাজ করে, সেটা ছিল কি কার্বন। কার্বন অধাতু, কিন্তু সেটা বিজারক হিসেবে কাজ করে, কার্বন। ঠিক আছে, কার্বন হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো ক্লিয়ার হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই বলেন। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, নিচের কোনটি জারক পদার্থ নয়? এবার বলেন, নিচের কোনটি জারক পদার্থ নয়?
নিচের কোনটি জারক পদার্থ নয়? জি জি, 4-এর ক। 4-এর ক। ওকে, সরি, এটা দুইবার চলে আসতেছে। আর নিচের কোনটি বিজারক পদার্থের উদাহরণ? দেখি এই কোশ্চিনটা কে কে পারে। 5-এর এটা, নিচের কোনটি বিজারক পদার্থের উদাহরণ? কেউ দিয়েছেন ক, কেউ দিয়েছেন গ। হুম, এটার ক্ষেত্রে দুইটাই অ্যান্সার হবে, ক হবে, গ হবে। তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি হয় সেটা কিন্তু গ হবে। ঠিক আছে, যদি একটাই বলা হয় তাহলে গ হবে। কিন্তু বিজারক পদার্থ এখানে দুইটাই আছে, কার্বন পটাশিয়াম দুইটাই কিন্তু বিজারক পদার্থ। ঠিক আছে, ওকে। এবার এইখানে বলেন কোনটিতে জারণ বিজারণ হয়নি? ঠিক আছে, ক্যালকুলেশন করে কিন্তু বলতে হবে। ঠিক আছে, কোনটাতে জারণ বিজারণ হয়নি? দেখেন তো। কেউ আনসার করতে পেরেছেন? আচ্ছা, আমার এখানে কোশ্চেন ইয়েটা নাম্বারিংটা মনে হয় ভুলেছে, 5-এরটাও ইয়ে ছিল, এটাও 5 হয়ে গেছে আর কি। আমি দুঃখিত। এটা বলতে পারবেন কোনটাতে জারণ বিজারণ হয়নি? একজন দিয়েছিলেন সেটা খ বলেছেন, আরেকজন গ বলেছে। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন। আমি একটু আপনাকে কনফিউশন দূর করে দিই। এখানে দেখেন, ম্যাগনেসিয়ামের হচ্ছে যে এখানে 0, তাহলে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এখানে কি জারণ সংখ্যা বাড়ছে না? তাহলে এটার বেড়েছে। আর এদিকে ছিল 2+ কপারের, আর এটা হচ্ছে 0, তাহলে এখানে জারণ সংখ্যা এটা কমেছে। তাহলে একটার বাড়ছে, একটার কমছে, তাহলে তো জারণ বিজারণ হইলই। 2 নাম্বারটাতে দেখেন, এখানে কার্বনের হচ্ছে 0, কিন্তু এখানে কার্বনের কত বলতে পারেন? কার্বনের হচ্ছে যে এখানে +4, সরি, +4, কার্বন হলো এখানে +4, এখানে +4, তাহলে কার্বনের এটা বাড়ছে না? তাহলে তো আপনার হচ্ছে যে এখানে বাড়ার কারণে এখানে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে, সরি, এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে কার্বনের। আর এদিকে অক্সিজেনের হচ্ছে যে এখানে 0 ছিল, এখানে দেখেন কত, -4, তাহলে এর কমছে। তাহলে এটার ক্ষেত্রেও জারণও হয়েছে বিজারণও হয়েছে। এটার ক্ষেত্রে দেখেন ক্যালসিয়াম 2+, ঠিক আছে, 2+ই আছে, এখানে 2+ই আছে। আর কার্বনেটের কোনো চেঞ্জ হয়নি, তাহলে কি এটা হইলো? আর এটার ক্ষেত্রে দেখেন, এখানে আয়রনের ছিল 0, হয়ে গেছে 2+, অর্থাৎ এখানে কিন্তু জারণ সংখ্যার মান বাড়ছে। আর এখানে দেখেন হাইড্রোজেনের ছিল +1 বা এখানে 2 যদি ধরেন 2+ হবে। আচ্ছা, এখানে হয়ে গেছে কি 0, তাহলে একটার বাড়ছে আর একটা কমছে। তাহলে গ অ্যান্সারটার কি, আপনার জারণ বিজারণ কিন্তু হয় নাই। সো গ হবে এটার সঠিক অ্যান্সার। কেউ পারছেন কিনা আমি জানি না। গুড, একজন পেয়েছেন। গ হবে এর সঠিক অ্যান্সার। খেয়াল করেন, এটা কিন্তু একটু জটিল ছিল, আপনাকে এভাবে ক্যালকুলেশন করে করে বের করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আর কোনো কোশ্চেন আছে কিনা দেখি। আচ্ছা, আরেকটা আছে।
যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি কি বলে? এটা মনে হয় আর একবার আসছে। যে ইলেকট্রন, যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে বলা হয় কি? রেসপন্স করেন। হ, বিজারক। গুড। এই ছিল আজকের মোটামুটি ক্লাস এ পর্যন্তই। জারক বিজারকের মানে আশা করা যায় যে বুঝাতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, তবে 6 নাম্বার কোশ্চেনটা হয়তো অনেকেই একটু ইয়ে করছেন। আশা করি যে আপনাদেরকে জারণ বিজারণ বুঝাতে পেরেছি। তো আপনাদের কোনো কমেন্টস যদি থাকে, অবশ্যই জানার কিছু থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। সেই সাথে আমি আমার ক্লাস এখানেই ইতি করছি। আসসালামু আলাইকুম।